আসসালামু আলাইকুম। গুচ্ছ এবং এগ্রি ক্র্যাক কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার গুণগত রসায়ন আপনাদের আমি অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে দিব। এখন আপনাদের কাজ কি, এই নোটটা দেখার পর নিজেদের মতো একটা নোট ক্রিয়েট করবেন, বা এই নোটটাই আপনারা হুবহু লিখে নিতে পারেন নিজেদের মতো। বইটা পড়বেন, নোটটা একবার রিভাইজ দিবেন, আর হচ্ছে আপনারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে এক্সাম দিবেন। ঠিক আছে, তাইলেই আপনাদের মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এই কাজগুলো করে নেবেন। যাতে সময় কম লাগে, লিখে লিখে না বোঝা, আমি আমার পুরানো নোটের মাধ্যমে বোঝাচ্ছি, তাই হাতের লেখাটা একটু কনসিডার করতে হবে। আর আপনারা যাতে সব বুঝতে পারেন এই জন্য আমি মুখে বলে দিব। তো প্রথম যে টপিকটা আপনাদের বোঝাবো সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এখন এখানে আছে রিডবার্গ ধ্রুবক, অনেকে এটা ভি বলে। ভি ইজ ইকুয়াল টু 1/λ ইন্টু বা ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 - n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখানে জেড কি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আর n1 হচ্ছে ছোট মান, n2 হচ্ছে বড় মান। ঠিক আছে, এই গেল। তারপরে আপনার যদি আসি, এটার আর এইচটার মান কত, 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। এই গেল। তরঙ্গ দৈর্ঘ্য আপনাদের জন্য মনে রাখতে হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/RH হবে হলো 911 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই গেল এটা। তারপরে যদি আসা যায় বর্ণালী, বর্ণালী অনেক সময় নিচ থেকে মনে রাখতে পারেন, উপর থেকে মনে রাখতে পারেন। আমি এখানে উপর থেকে মনে রাখার চেষ্টা করছিলাম, আপনারা চাইলে নিচ থেকে মনে রাখতে পারেন। লাইম্যান বার্মার প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড, ছোট থেকে বড় আপনারা মনে রাখতে পারেন। এখানে আপনাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে লাইম্যান বার্মার প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড যদি মনে রাখেন, তাহলে 1 2 3 4 5 হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ শক্তিস্তর বা উচ্চ শক্তিস্তর সেটা কোনটা, সেটা হচ্ছে NH234। সেটা লাইম্যানের জন্য। বামারের জন্য আপনার NH345 6। এখানে আপনার লাইম্যান হচ্ছে অতিবেগুনি, বামার হচ্ছে দৃশ্যমান, যেটা হচ্ছে 400 থেকে 700 পর্যন্ত nm। তারপরে যদি আমি আসি প্যাস্টেন, সেটা হচ্ছে 4 5 6, ব্র্যাকেট হচ্ছে 5 6 7 এবং ফান্ড হচ্ছে 6 7 8। এখানে এই সবগুলো হচ্ছে অবহেলিত বা অবলোহিত IR, এটা হচ্ছে 780 থেকে 1000 nm পর্যন্ত। ঠিক আছে, এই গেল একটা বিষয়। তারপরে যদি আমি আসি, সেটা কি, কোয়ান্টাম সংখ্যা। এই জিনিসটা থেকে অনেক MCQ বানানো যায়, অনেক MCQ আসার পর এটা গুলায় যায়। সেটা কি, কক্ষপথের আকার, সেটা হচ্ছে প্রথম কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আমি কালারটা বদলাইনি, সবুজ সবুজ মিলে গেলে ঝামেলা। প্রথম কোয়ান্টাম সংখ্যা n যদি আপনাদের 3 হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর বা উপস্তরের আকৃতি যদি আমরা বলি, সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে 0 থেকে n-1 0 1 2 SPD, এভাবে করে আপনারা পারবেন। 3 দিয়ে মনে রাখতে ইজি, আমি জন্য 3 দিছি, বাকিগুলো নিজেদের মতো প্র্যাকটিস করলে বালাই নেবেন। তারপরে m যদি বলি, সেটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্থানিক বা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করে এটা, সেটা হলো 0 সহ +-l। এখন +-lটা কি, আপনাদের এখানে হলো 0 1 -1, তারপর এখানে আপনার যেটা আছে 2, সেটা হবে -2 -1 0 1 2, 3 থাকলে -3 -2 -1 0 1 2 3, এভাবে। ঠিক আছে, এখন হচ্ছে হচ্ছে ঘূর্ণন নির্দেশ করে। এটা কি, এটা হচ্ছে স্পিন বা এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে ঘূর্ণন নির্দেশ করে। এটার কি কাজ, এটা হচ্ছে n3 এর ক্ষেত্রে এরকম হবে, বাকিগুলো থাকবে না। n1 এবং 2 এর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা আপনারা একটু নিজেরা ঘেটে দেখে নেবেন। n3 এর ক্ষেত্রে কীরকম হবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। 0 এর ক্ষেত্রে হবে হাফ, 3 এর ক্ষেত্রে হবে, বা 1 এর ক্ষেত্রে যেহেতু এখানে 3টা আছে, সেখানে 3 ইন্টু +-হাফ, আর এখানে হচ্ছে আপনাদের যেটা দেখতে পারতেছেন 5টা ইন্টু 5 ইন্টু +-হাফ, বা আপনারা যেটা ধরে নিতে পারেন, কারণ +- দুইটাই লাগবে, একদিক সামনের দিকেও ঘুরে পিছনের দিকেও ঘুরে। এই জিনিসটা আপনারা একটু যখন প্র্যাকটিস করবেন তখন হয়ে যাবে, আপনার 2-3টা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে হয়ে যাবে। হয়তো আমার কথাটা এখন বুঝতে পারতেছেন না। এল এর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এল ইজ ইকুয়াল টু, এল এর ক্ষেত্রে SPDF এগুলো হচ্ছে উপস্তর। ঠিক আছে, আর যদি বের করতে যান 2l+1, সেটা অরবিটাল হবে হলো 2l+1। এর ক্ষেত্রে অরবিটাল বের করতে গেলে 2l+1 দিলেই অরবিটালটা বের হয়ে যাবে। তারপর আসা যাক আপনাদের n-1 বা l এর মান যেটা, সেটা আপনাদের জানানো যাক। s যদি 0 হয় সেক্ষেত্রে অরবিটাল হবে 1, আর আপনাদের পৌলির বর্জন নীতি অনুসারে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে s এর ক্ষেত্রে 2, যেহেতু আপনার sটা 0 এখানে 1, সেখানে +-1 দিবেন, এই জন্য হলো সর্বোচ্চ 2টা ধরতে পারবে। p যদি 1 হয় সেখানে হবে 3, কারণ 0 -1 আর 1, আর সেটাকে আপনারা +-হাফ দিয়ে গুণ দিলে সেক্ষেত্রে 3 দুগুণে 6 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আপনাদের আমি যদি ধরি d = 2, সেটা হবে আপনাদের 1 কম হয়ে যাবে,
আবার যদি বলি আরেকটা ওয়েতে মনে রাখা যায় 12 প্লাস 1, ঠিক আছে, যেহেতু এটা এল 2 দুগুণে 4, 2 × 2 4 প্লাস 1 5 হয়ে যায়, আর এখানে আপনার 5 দুগুণে 10 হবে। এভাবে করে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর যদি হয় এটা 3 ডাবল ইন্টু যোগ 1, ডাবল যোগ 1, তাহলে কত হয় 3 দুগুণে 6 আর 1 7, আর এটা ডাবল হবে কত 14। এই হয়ে গেল। কিছুটা যদি বুঝতে পারে থাকেন আরেকবার আমার ভিডিওটা যদি নাও দেখেন, আমার নোটটা আরেকবার রিভাইজ দিলেই আপনাদের হয়ে যাবে, কারণ যেহেতু তাড়াতাড়ি বলতেছি আপনাদের কম সময় যাতে করতে পারি 7 দিন 8 দিনের মধ্যে, সেই জন্য মেনলি এটা করা। তারপরে এন এবং এল সম্পর্ক, সম্ভব এবং অসম্ভব নয় বা অসম্ভব কোনটা সেই জিনিসটা জানা যাক। সম্ভব হবার শর্ত হচ্ছে এন সব সময় এল থেকে বড় হবে সব সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1s 2p 3d 4f, এটা কখনো আপনার সম্ভব নয়, কারণ হলো আপনাদের এখানে 1s 2p 3d সর্বনিম্ন মার্জিন, বুঝতে পারছেন যে সর্বনিম্ন এতটুকু পর্যন্ত হইলে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন 1s 2p আর 3d 4f এই কয়টা হইলে এই সর্বনিম্ন মার্জিন, এগুলো পর্যন্ত নিতে পারেন। এখন 1p হলে পসিবল না, 1d 2d হলে পসিবল না, 1f 2f 3f হলে পসিবল না, সর্বনিম্নই কিন্তু 4f। এখানে ভুল বলছিলাম যে এটা হবে না, এইগুলাই হলো সর্বনিম্ন, এগুলো হবে না, এগুলো হলো ইম্পসিবল, এগুলো কখনো আপনাদের হবে না। এগুলো আপনার অপশনে দেওয়া থাকলে ধরে নেবেন যে আপনার এগুলো হবে না, এই আরেকবার বলে দিলাম। এখন আপনাদের আসা যাক k = 1ac স্কয়ার, p = 2, যেটা হলো 2p 2s বা 2s 2p, m = 3, 3p স্কয়ার 3p, আগের গুলো তো থাকবেই, তার সাথে হলো 3p স্কয়ার 3, ঠিক আছে, 3ac স্কয়ার 3p, তারপরে n হলো 4 4s2, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, এই জিনিসগুলো এভাবে দেখলেই পরীক্ষার হলে আপনারা রিলেট করতে পারবেন। আবার 2-3 বার রিভাইজ দেওয়া লাগবে, এই চ্যাপ্টারটা একটু ট্রিকি চ্যাপ্টার, এই জন্য অনেক কিছু হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমি এত স্পিডে বলে যাইতেছি, আপনারা 2-3 বার রিভাইজ দিবেন, একটু দেখবেন, তাহলেই হবে। n প্লাস এল কম হলে ই আগে প্রবেশ করবে, ঠিক আছে, n প্লাস এলটা যদি আপনাদের কম হয় সেক্ষেত্রে ইটা আগে প্রবেশ করবে, আর যদি আপনাদের n প্লাস এল সমান হলে n যাদের কম হবে সে তাদের ক্ষেত্রে আগে ইলেকট্রন প্রবেশ করবে। n প্লাস এল এর মানটা আগে দেখবেন কাদের ইলেকট্রন বেশি, মনে করেন 4টা আপনাকে দিয়ে দিয়েছে মূল, n প্লাস এল এর মানগুলো দেওয়া আছে, সবগুলো যোগ করবেন, যেটা সবচেয়ে কম হবে সেটার মধ্যে আগে আপনাদের ইলেকট্রনটা প্রবেশ করবে। এখন ধরেন সমান হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি দেখবেন তাদের কার এনটা শুধু সবচেয়ে কম, কার এনটা সবচেয়ে কম। যদি ধরেন এই n প্লাস এল সবগুলো সমান, কার এন সবচেয়ে কম তার হলো আগে ইলেকট্রন প্রবেশ করবে। আশা করি সিম্পল ব্যাপারটা বুঝাইতে পারছি, না বুঝলে একবার দেখে নিলে আপনাদের হয়ে যাবে। এখন একটু জুম করে নিই। এখন যদি আমি আসি এল এবং এম এর সম্পর্ক, সম্ভব এবং অসম্ভব, এল = এম, আর হচ্ছে এল যদি বড় হয় এম থেকে তাহলেই সম্ভব। এখন এই যে জিনিসটা দেওয়ার মানে হইতেছে যে মাইনাস থাকাটা ফ্যাক্ট না, এই দুইটা অপশন হইলেই আপনাদের এল এবং এমটা সম্ভব হবে, ঠিক আছে। মোট ইলেকট্রন আর যোজন ইলেকট্রনের কিছু ব্যাপার আপনাদের জানানো যাক। পারমাণবিক সংখ্যা বসাবো পর্যায় সারণীতে কততম সেইটা, ঠিক আছে। আর যোজন কি, আচ্ছা এটা আগে বলে দিন, নিচে কোন সংখ্যা থাকলে সেটাকে গুণ করা হবে। ধরেন এই যে এটা যেটা আছে সেটার তত গুণ, ও আছে 2, একটা ও ইন্টু 2, ধরেন 3টা ও আছে 1 × 3, ঠিক আছে, এভাবে করে আপনারা দিবেন। আয়ন প্লাস থাকে মোট অংশে হতে বিয়োগ করলে, এবং মাইনাস থাকে যদি তার সাথে যোগ হয়। এখন কি ধরেন ইলেকট্রন একটা যদি আপনার বের হয়ে যায় সেটা হয়ে যাবে ই, কিন্তু এখন একটা ই আছে তার মধ্যে এসে একটা ইলেকট্রন যুক্ত হলে কিন্তু ই মাইনাস হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে। এখন যোজন ইলেকট্রন, মোট ইলেকট্রন গুলো এখন যোজন ইলেকট্রন, শেষ কক্ষপথে ইলেকট্রন বসাবো, সেটা আমরা মোটামুটি 3য় অধ্যায় আছে, সেটা দেখলে 3য় অধ্যায়টা দেখলে আপনাদের হয়ে যাবে। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা হলো যোজন ইলেকট্রন, নিচে কত সংখ্যা থাকলে সেটা গুণ হবে, সেটা কত গুণ, 2 গুণ, আর হলো প্লাস আয়ন হলে বিয়োগ, মাইনাস আয়ন হলে যোগ, ঠিক আছে। এই ব্যাপারটা আমি বুঝাইতে পারছি আশা করি। এগুলা ইজি জিনিস, এগুলো এরকম কাকে বলা তো মুখস্থ করা লাগবে না, জাস্ট সিম্পলি মাথায় রাখলে হয়ে যায়। দাব্যতা আসা যাক, দাব্যতার পিছনে আরো কিছু জিনিস আছে, আমি যেহেতু নিজের পার্সোনাল নোট করছিলাম মনে রাখার জন্য এই কথাগুলো লিখে রাখছি। দাব্যতা = দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100। দ্রবণ কি, দ্রব্য প্লাস দ্রাবকের যোগফল, ঠিক আছে, এম ছোট এম আর হলো এক্স। এখন দ্রাবক এক্স = বড় এম মাইনাস ছোট এম, বড় এমটা কি দেখেন দ্রবণ আর দ্রাবক, ঠিক আছে, এটা নরমালি এন থেকে এদিকে গেলে মাইনাস হবে, এই জিনিসটাই দ্রবণ মাইনাস দ্রাবক, দ্রবণ মাইনাস দ্রব্য হচ্ছে দ্রাবক, ঠিক আছে। এখন এককটা কি, একক হচ্ছে মোল বাই লিটার বা মোল লিটার ইনভার্স 1, আর জি বাই এল মানে জি এল ইনভার্স 1, ঠিক আছে। কনভার্সনটা যদি আমরা যাই
মোল লিটার ওয়ান ইনভার্স ওয়ানকে যদি গ্রাম লিটার ইনভার্স ওয়ানে নিতে চান সেক্ষেত্রে আণবিক ভর দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। এবং মোল লিটার ইনভার্স ওয়ানে আছে, অ্যান্সার দেওয়া আছে আপনার যেটা সেটা দেওয়া আছে গ্রাম লিটার ইনভার্স ওয়ানে। এখন আমরা জাস্ট অ্যান্সারটা বের করে নিয়ে আপনার আণবিক ভর দিয়ে গুণ দিলেই কাজ হয়ে গেছে, শেষ। তারপরে দ্রাব্যতার গুণফল AgCl, Ag প্লাস প্লাস Cl মাইনাস। এখন KSPটা কি? Ag প্লাস প্লাস Cl মাইনাস S ইন্টু S। এখানে একটা একটা করে আছে, এখন একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। MgCl এটা কি হবে? Mg2 প্লাস 2Cl মাইনাস। এখানে দেখেন S হইলো একটা, কিন্তু এখানের ক্ষেত্রে S এর আগে 2 বসছে, ঠিক আছে। কিন্তু এখানে এখন কি করা লাগবে, এখানে ব্যাপারটা একটু ট্রিকি। দেখেন কি Mg2 প্লাসটাকে লিখলেন, ইনটু দিয়ে এটার মতো করে আপনারা Cl মাইনাসটা লিখলেন, কিন্তু এখানে যেহেতু আগে আপনার 2 আছে, আগে এই যে এখানে 2 আছে, কালারটা বদলাইনি, এখানে দেখেন আপনার আগে যে 2 আছে সেই 2টা উপরে পাওয়ার হিসাবে চলে যাবে। সেটার জন্য কি হবে? S ইন্টু 2S, সেখানে কি হবে? 4S কিউব হবে, ঠিক আছে। কারণ 2 দুগুণে 4 হয়ে যাবে, আর এখানে S আর S টা যোগ হয়ে যাবে, যেন পাওয়ার 1 আর 1টা হয়ে যাওয়ার কারণে গুণের কারণে সেটা S কিউব হয়ে যাবে, ঠিক আছে। আসলে যোগটা হবে হলো পাওয়ারে। তারপরে যদি আমরা আসি পার্ট 2, সেটা গেলে আরো পিছনে আছে, এক্সট্রা কিছু জিনিসপাতি আছে, ওগুলো দেখায় দিয়ে তারপরে আমরা পার্ট 2 তে যাব। আশা করি আপনাদের জন্য সুবিধা হবে। পার্ট 2 টা যার আগে যে এক্সট্রা জিনিসগুলো দেখাবো এগুলো হলো মুখস্থ, এগুলো হলো সবসময় অধ্যায়ের লাস্টে লিখতে পারেন, যেহেতু আমি এখানে এভাবে লিখছি আপনারা এভাবেই লিখে দিবেন, তাইলেই হবে। এখন যদি আসি, পানিতে NaCl দ্রাব্যতা হচ্ছে 36, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গুণ লবণ মিশ্রিত আছে, দ্রবণটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ লাগবে? এই কোশ্চেনটা অনেক কমন কোশ্চেন, এই জন্য আমি তুলে রাখছি। অ্যান্সারটা আপনাদের আমি বলে দিচ্ছি, সেটা কি? দ্রাব্যতা S দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100, আগেরটা শিখলেন। দ্রাব্যতা এখানে বলা আছে 36, ঠিক আছে। আমি কালারটা বদলাই, দ্রাব্যটা হচ্ছে 36, আর নিচে দ্রব্য বাই 150, কারণ দ্রাবক দেওয়া আছে, দ্রাবকটা দেওয়া আছে, তো এখানে যে কেটে কেটে দিলাম, 15 থাকে 15 বাই 15 ইন্টু 36 আপনারা গুণ দিয়ে দিবেন। 15 ইন্টু 36 গুণ দিলে কত হয় আপনারা আপনার কম সময়ের মধ্যে বের করা শিখে ফেলবেন আশা করি। 15 ইন্টু 36 গুণ দিলে হয়ে যায় আপনাদের এই, এখানে আসে কত? 15 ইন্টু 36 বাই 10, এখানে আপনারা 540 বাই 10 54 হয়ে যায় আপনাদের, ঠিক আছে। তো এই হলো আপনাদের, এটা কি? এটা হচ্ছে যতটুকু দ্রব্য থাকলে পাত্রের উপাদান সম্পৃক্ত হবে, এক্সট্রা থাকলে কি হবে সেটার ক্ষেত্রে এখন জানা যাক। এখন অতিরিক্ত প্রয়োজনের ক্ষেত্রে আপনার যে মনে রাখতে হবে, আসল দ্রব্য আর পুরান দ্রব্যের মাইনাস করলে যতটুকু থাকে এটাই হচ্ছে আপনার অতিরিক্ত প্রয়োজন, ঠিক আছে। অতিরিক্ত যতটুকু আছে বা অতিরিক্ত যতটুকু প্রয়োজন সেটা, ঠিক আছে। দ্রাব্যতা যতটুকু তার চেয়ে কতটুকু কম আছে বা যত অতিরিক্ত কত লাগবে এই জিনিসটা ব্যবহার করবেন। আর এখানে দেওয়া আছে দ্রবণ 200 গ্রাম, পুরনো দ্রবণ 50 গ্রাম। এখন যদি পুরনো দ্রবণ থেকে মিশ্রণের পাত্রে মাইনাস করা হয় 150 গ্রাম, দ্রাব্যতা S হলো 36, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে মানগুলো দেওয়া আছে, আমি জিনিসগুলো আগে বলি না, এই জন্য আগে বলে নিলাম, ঠিক আছে। নিয়ে তারপরে আসা যাক, AB যোগে M ইজ ইকুয়াল টু 140, আপনার দ্রবণের দ্রাব্যতার গুণাঙ্ক 4 × 10⁻⁻10 মোল স্কয়ার লিটার ইনভার্স 2 বলে যৌগের দ্রাব্যতার প্রতি 100 ml কত আছে, ঠিক আছে। কারণ এই প্রশ্নটা অলওয়েজ আসে, আপনারা এই প্রশ্নটার অ্যান্সার অলওয়েজ মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এই কমন একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা নিজেরা বের করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন তারপরে আসা যাক, সেটা কি? N3E, তারপর O2 মাইনাস F মাইনাস Ne, Na প্লাস Mg2 প্লাস Ag3 প্লাস C4 মাইনাস, এগুলো হলো সবগুলোর ইলেকট্রন সমান, ঠিক আছে। এই সবগুলোর ইলেকট্রন সমান। তারপরে আরেকটা অংশ আসা যায়, এটা হলো মুখস্থ পড়ার অংশ, এগুলো জাস্ট বলে রিডিং দিয়ে যাচ্ছি, তাইলেই আপনাদের হবে। শিখা পরীক্ষা Na হচ্ছে সোনালী বেগুনি, K হচ্ছে বেগুনি, Ca হচ্ছে ইটের মতো লাল, তারপর আপনাদের Li হচ্ছে লাল, Rb হচ্ছে লালচে বেগুনি। ব্যবহৃত উপাদানগুলো কি? গাঢ় HCl, PT বা লাইমেন তার, নাইক্রোম তার, আর হচ্ছে জারণ শিখা, ঠিক আছে। ধোঁয়াটা KBr, যেটা বাদামি ধোঁয়া বিয়ার, আর হচ্ছে KI, সেটা বেগুনি ধোঁয়া, যেটার কারণ হচ্ছে I। যাদের বেজোড় ইলেকট্রন থাকে তারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে এবং তারাই হলো NMR সক্রিয়, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবেন। তারপরে Cl মাইনাস ক্লোরাইড আয়ন শনাক্তে AgNO3 এবং NH4OH ব্যবহৃত হয়। সাদা অধক্ষেপ তৈরি হবে AgCl এর, আর হচ্ছে টলেন বিকারকে সাদা অধক্ষেপ তৈরি হবে, ঠিক আছে। AgNH3 2 আর হলো নিচে হলো 4।
এখানে আরও কিছু জিনিস আছে আমি লিখছি, সেটা আরেকবার আপনাদের বলার চেষ্টা করি। তাকে এই জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না, লাগবে না, দু একটা জিনিস স্কিপ করে যাই, অত দরকার নাই, যেরকম কমন জিনিস। আইসোটোপ প্রোটন সংখ্যার উপর নির্ভরশীল, এই জিনিসগুলো আপনারা জানেন। নিউক্লিয়াসের কাছে যে আছে তার ইলেকট্রন ঘনত্ব বেশি, নিউক্লিয়াসের যত কাছে থাকবে ইলেকট্রন ঘনত্ব তত বেশি হবে। অপশনের শুরুর দিকে যেটা আছে তাই হলো অ্যান্সার, ঠিক আছে। বড় করে নিই। তারপরে গ্রিন দ্রাবক কোনটা? সুপার ক্রিটিক্যাল CO2, যেটা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। RF মানটা গ্রহণযোগ্য মান হচ্ছে 1-এর চেয়ে যদি ছোট হয়, উপাদান স্পষ্ট ধীরে চলে তাই। আর হচ্ছে একক নাই, এটার কোনো দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, আর RF নির্ভরশীল। আর দূরত্বের অনুপাত RF বলে, ঠিক আছে। দুটি দূরত্বের অনুপাতকে RF বলে। এখন আসা যাক অদক্ষেপের ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। KSP হচ্ছে দ্রাব্যতার গুণফল, আর KIP হচ্ছে আণবিক গুণফল। এখন যদি আমি আসি KSP বা KIP বড় KSP থেকে বা KSP ছোট KIP থেকে, তাহলে অদক্ষেপ হবে। আর যদি KSPটা বড় হয় KIP থেকে, তাহলে আপনাদের হচ্ছে দ্রবীভূত হবে, অর্থাৎ অদক্ষেপ হবে না। এবার ভিট্রিয়ল। এখন ভিট্রিয়লের কিছু জিনিস আপনাদের বলে দিই, এগুলো মুখস্থ, এগুলো অপশনে আসলে ধুপধাপ লিখে ফেলবেন। FeSO4 7H2 হচ্ছে সবুজ ভিট্রিয়ল, CuSO4 ইন্টু 5H2 হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা তুতে, আর ZnSO4 ইন্টু 7H2 হচ্ছে সাদা ভিট্রিয়ল, Na2CO3 ইন্টু 10H2O হচ্ছে কাঁচা সোডা। তারপর আপনার CaSO4 ডট বা গুণ, 2H2O হচ্ছে জিপসাম, আর D2O হচ্ছে ভারী পানি। জিনিসগুলো মনে রাখবেন, ভিট্রিয়ল ছিল, আর এগুলো হলো এক্সট্রা জিনিস যেগুলো মনে রাখতে হবে। তারপর আপনার H+ এর ক্ষেত্রে ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0, ইলেকট্রন সংখ্যা 0। H+ এর অনেক কিছু আসে, এবং এখানে আমি সবগুলো জিনিস দিয়ে দিছি, কোনটার ভর কত, নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, এই জিনিসগুলো দিয়ে দিছি। এই প্রায় শেষের পথে আসি আমরা আর সম্ভবত 2 থেকে 3-4টা বাকি আছে, আমরা এখনই শেষ করে ফেলবো। তারপর যদি আসে আইসোটোপ, এখন একটু দাঁড়াও। আইসোটোপ হচ্ছে AU NB এর আইসোটোপ নাই, 1300 আইসোটোপ আছে। তারপর আপনাদের Na একটি আইসোটোপ আছে। আইসোটোপ নির্ভর করে প্রোটন সংখ্যার উপর, আইসোটোপ নির্ভর করে একটি প্রোটন বা প্রোটন সংখ্যার উপর। অলওয়েজ আপনারা মনে রাখবেন যে আইসোটোপ প্রোটন সংখ্যাটার উপর মেইনলি হলো নির্ভরশীল থাকে, ঠিক আছে। যতগুলো প্রোটন সংখ্যা হবে ওর উপর নির্ভর করে। কণা EPN বা ইলেকট্রন প্রোটন নিউট্রনের ক্ষেত্রে নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রিন, মেসন, গ্রাভিট্রন, বোসন, মিয়ন, আর হলো পাইরন। এখানে মনে রাখতে পারেন নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এভাবে করে আপনারা মনে রাখতে পারবেন। একটা ছোট্ট ছড়ার মতো আমি লিখে রাখছি। কম্পোজিট হলো আলফা এবং ডিউটেরন, ঠিক আছে। স্থায়ী অস্থায়ীগুলো বলে দিলাম। এখন আসে যদি 131 থাইরয়েড হচ্ছে সেটা, আর হলো 14 ডিগ্রি সেলসিয়াসে ফসিল ফুয়েলের, বা 14 কার্বন যদি বলেন, বা 14 ডিগ্রি সেলসিয়াস দিয়ে মনে রাখতে পারেন আপনারা। 14 কার্বন সেটা হচ্ছে ফসিল ফুয়েলের বয়স বা পৃথিবীর বয়স নির্ণয় করতে পারে। আপনারা মনে রাখেন এমন করে যে 14 ডিগ্রি সেলসিয়াসে আপনাদের ফুয়েলের সংখ্যা বা বয়স নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো বলে দিলাম, এই ছয়টা হলো স্থায়ীর জন্য, আর এই দুইটা হচ্ছে কম্পোজিট। আর এগুলা হচ্ছে এগুলো হলো অস্থায়ী, এটা হচ্ছে কম্পোজিট, আর EPN হচ্ছে স্থায়ী, ঠিক আছে। অবহেলিত বা অবলোহিত যেটা বলেন আপনারা, অবলোহিতই মেইনলি বলা হয়। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড আয়ার হলো 780 থেকে 1000 nm, আর হচ্ছে শুরু হচ্ছে 0.78 ইন্টু 10⁻⁶ মিটার, ঠিক আছে। এটা আগে বলা হয়েছে। আর দৃশ্যমান হচ্ছে 380 থেকে 780 নিউটন মিটার। তাপমাত্রা বাড়লে KIP-টা বাড়ে। এই ছোট্ট একটা জিনিস বলে দিলাম, শেষ। এখন হচ্ছে পার্ট 2টা আপনাদের শুরু হবে। সেটা হচ্ছে প্রথমে পার্ট 2-র ক্ষেত্রে আউবাহ নীতি, সেটা কি, n+l এর মান সমান n+l যদি আপনাদের বাড়ে সমান না, n+n এর মান, এটা n+l যদি বাড়ে শক্তিটা বাড়বে, n+l যদি কমে শক্তিটা কমবে। n+l সেম থাকলে নিউট্রন nটা হলো কমবে, শক্তিটা হলো কমবে। আবার n যদি বাড়ে শক্তি সেই ক্ষেত্রে বাড়বে, তখন হলো n এর উপর নির্ভরশীল। যার শক্তি কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে, ওই যে বলছিলাম n+l এর মান যার কম হবে তার হলো ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। আর যদি n+l যদি আপনাদের সবার সেম থাকে, n যার কম হবে তার হলো প্রবেশ করবে। এই গেল।
কেন এন কম হলে হবে? কারণ শক্তিটা সেক্ষেত্রে কম হবে। হুন্ডের নীতি সেটা কি? ইলেকট্রন আগে প্রতিটি বক্সে একটি করে একমুখী ঢুকবে, পরে বাকিগুলোতে ফিল আপ করবে। ধরেন আপনার এরকম করে বক্স দেওয়া আছে, এখন এই কয়টা বা 1 2 3 4 আপনার ইলেকট্রন আছে হলো 7টা। প্রথমে একমুখী হয়ে তারা ঢুকবে, একমুখী হয়ে ঢুকলো, তারপরে দ্বিমুখী হয়ে একটা একটা করে ঢোকা শুরু করবে, ঠিক আছে? এভাবে করে ঢুকবে, এমন না যে সবগুলো আগে ফিল আপ করবে এরপরে হলো গিয়ে আরেকটাতে যাবে, আগে হলো এভাবে যাবে, যাওয়ার পর আবার হলো বিপরীতভাবে একটা করে শুরু করবে, ঠিক আছে? পলির বর্জন নীতি, দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না। এটা বক্স হলেও, ঠিক আছে, একই বক্স হলেও, যে বক্সটা যদি আপনাদের একই হয় বা সেম বক্স হয়, তারপরেও আপনাদের মনে রাখতে হবে যে কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না। এখন তেজস্ক্রিয়তা আলফা ইজ ইকাল টু, আপনারা যেটা মনে রাখতে পারে, হিলিয়াম উপরে 4 নিচে 2 2+, ঠিক আছে? এবারে বিটার জন্য ই দিয়ে উপরে 0 নিচে -1, গামার ক্ষেত্রে গামা 0 0, নিউটনের ক্ষেত্রে এন উপরে 1 নিচে 0, পির ক্ষেত্রে এইচ প্লাস উপরে 1 নিচে 1, পজিট্রনের ক্ষেত্রে ইলেকট্রন উপরে 0 নিচে +1। সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে NL আর সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে NH। N1 N2 তে যদি না দেয় সেক্ষেত্রে মনে রাখবেন NL যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন, NH যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ। শক্তি স্তর হচ্ছে অসীম সকল পরমাণু, ঠিক আছে? আর হচ্ছে ইলেকট্রন থাকতে পারে নির্দিষ্ট সংখ্যার শক্তি স্তরে। বর্ণালী আলফা বা আপনার ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে যেটা হবে যে কাছে থেকে, আর ম্যাক্স ল্যামডা মিনিমাম হবে দূরে থেকে। এখন সেটা বর্ণালীটা কি? NH যেটা হবে NL+1, সেটার জন্য ইলেকট্রন মিনিমাম ই হচ্ছে শক্তিটা মিনিমাম থাকবে আপনাদের, আর তরঙ্গ সংখ্যা হবে মিনিমাম। আর যদি আপনাদের ল্যামডা মিনিমাম হয়, দূর থেকে যদি আলোটা আসে, সেটা কি NHটা হবে আপনাদের যেটা হতে পারে সেটা হচ্ছে ইনফিনিটি, ই হবে ম্যাক্সিমাম বা শক্তিটা হবে ম্যাক্সিমাম, আর তরঙ্গ শক্তি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? এই গেল। তম লাইনের ক্ষেত্রে NH NL দিলে বের হয়ে যাবে, সিরিজের ক্ষেত্রে NL যেটা থাকবে সেটাই হলো আপনাদের সিরিজ। এই জিনিসগুলো মনে রাখবেন। আর বর্ণালীর ক্ষেত্রে রেখা যেটা, সেটার সংখ্যা কত হবে সেটা আপনারা বের করবেন হলো N ইজ ইকুয়াল টু N, এটা বড় হাতের N হয়ে গেছে, NH মাইনাস NL ইন্টু NH মাইনাস NL+1, আর নিচে 2 দিয়ে ভাগ, তাইলেই হয়ে যাবে। আর কিছু নাই এই পেজে, পরের পেজে যাই। হলো দ্রবণ, দ্রবণ ইজ ইকাল টু দ্রব প্লাস দ্রাবক, আপনারা জানেন, আগের পেজে দেখে আসছি, এই দেন উপরও এখানে লিখে রাখছি। অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতি সম্পৃক্ত বা অতিপৃক্ত, এটার ক্ষেত্রে আপনাদের কি কি লাগবে নিজেকে একটু সরাই দিই তাইলেই হবে। বেশি জুম হয়ে গেছে। অসম্পৃক্তটা কি? প্রয়োজনের চেয়ে হলো কম থাকা। সম্পৃক্তটা কি? যতটুকু প্রয়োজন ততটুকুই থাকা, মানে যতটুকু দরকার ততটুকুই আছে। অতি সম্পৃক্ত বা অতিপৃক্ত কোনটা? যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দাও, অতিরিক্তটুকু অদক্ষেপ হয়ে নিচে জমা থাকবে। এখন দ্রাব্যতার একক G/100 গ্রাম, সেটা হচ্ছে এককহীন দ্রব বাই দ্রাবক, ঠিক আছে? দ্রাবকের ক্ষেত্রে G/L হচ্ছে দ্রবণ, সেটা হচ্ছে দ্রব বাই দ্রবণ। আর মোল বাই লিটার হচ্ছে দ্রবণ, সেটা হচ্ছে দ্রব বাই দ্রবণ। এটা বুঝতে পারছেন আশা করি, এটা হলো একক গোলা। এখন দ্রাব্যতার নিয়ামক, দ্রাব্যতার নিয়ামক গোলা কি কি আমরা এখন সেটা দেখব। সেটা কি? দ্রব, দ্রাবক, চাপ এবং তাপমাত্রা। চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে, এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। আর হচ্ছে এস হচ্ছে পি এর সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে। এখন এই সমানুপাতিক দিয়েও মনে রাখতে হবে, নাইলে পরীক্ষায় অনেক সময় বলে দেবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, তখন বুঝতে পারবেন না। এখন কিছু জিনিস দেখা যায়, সেগুলো তাপ হারি, তাপ উৎপাদী এবং আপনাদের বাকি অংশের কেলাসিত লবণের ক্ষেত্রে কোনটা হবে সেটা, চলকলাসিত লবণ না, কেলাসিত লবণ। দুনিয়ার সব সমস্যা একসাথে আসে রে। সেটা কি? আপনাদের তাপ হারির ক্ষেত্রে এভাবে হবে, S/T এর একটা গ্রাফ হবে, সেই গ্রাফের মধ্যে এভাবে উঠবে। তারপর তাপ উৎপাদীর ক্ষেত্রে এভাবে করে আপনাদের নিচের দিকে যাবে, সেটা হলো তাপ উৎপাদী। আর আপনাদের কেলাসিত লবণের ক্ষেত্রে
সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এস আর টিটা বাড়বে, পরে এস আর টিটা হ্রাস পাবে, ঠিক আছে। তারপরে সম আয়তনের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পায়, এটা মনে রাখবেন যে সম আয়তনের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পায়। কেএসপি এবং কেআইপির সম্পর্কটা আরেকবার আমি বলে দিই। কেআইপি যদি বড় হয় কেএসপি থেকে তাহলে অদক্ষেপ হবে, আর যদি কেআইপিটা ছোট হয় কেএসপি থেকে তাহলে অদক্ষেপ হবে না। আর হচ্ছে কেআইপি হলো আয়নিক গুণফল, কেএসপি হচ্ছে দ্রাব্যতার গুণফল। এর একটা বড় গ্রাফ আছে, গ্রাফটা ওইরকম আমি বলবো না, জাস্ট আমি একবার চোখ বুলাই দিই আপনাদের, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে গ্রাফটা হচ্ছে আমি আয়নীকরণ শক্তি অনুযায়ী ভাগ করছি, কোনটার কালার কোনটা। Cu2+ এর ক্ষেত্রে গাঢ় নীল, এজি এফির ক্ষেত্রে আপনাদের সবুজ, Fe3+ হচ্ছে বাদামি, এজি+ হচ্ছে আপনাদের সাদা, Ca2+ হচ্ছে আপনাদের সাদা, আপনাদের জিঙ্ক 2+ হচ্ছে সাদা। এভাবে করে আপনাদের ভাগ করে আমি প্রত্যেকটা দিয়ে দিছি, আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, না দেখলেও হবে, ওটা অত বড় ইস্যু না, বাকি আপনাদের মনে রাখতে পারলেই হয়ে যাবে। এখানে আর ওরকমভাবে দেখার কিছু নেই, এগুলো তাহলে দেখলেই হয়ে গেল, ঠিক আছে। তো সবাই ধন্যবাদ, ভিডিওটা দেখছেন, মোটামুটি বড় ভিডিও 25-27 মিনিটের হয়ে গেছে। দু একটা জিনিস মাঝখানে আমি ভুল বলে ফেলছিলাম, তারা হুড়ায় বলার কারণে ভুল বলে ফেলছিলাম, তো আশা করি ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।